বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়তেছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 2025 সংশোধন অধ্যাদেশ। তো ধারা 46টা নিয়ে আমরা কথা বলছিলাম। 46-এর 1 অর্থাৎ গ্রেপ্তারের সময় কথা এবং কাজের দ্বারা যদি গ্রেপ্তার না মেনে নেয়, সেই ক্ষেত্রে তার দেহ স্পর্শ করে গ্রেপ্তার কার্যকরী করতে পারবে। 46-এর 2 বল প্রয়োগ করে গ্রেপ্তার কার্যকরী করতে পারবেন বা অন্য কোনো কৌশল অবলম্বন করে। 46-এর 2 যাকে গ্রেপ্তার করতে হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডীয় যদি অপরাধী হয়, সেই ক্ষেত্রে মৃত্যু ঘটিয়েও গ্রেপ্তারি কার্যকর করা যাবে, গ্রেপ্তার কার্যকরী করা যাবে। এটা হচ্ছে 46-এর 1, 2, 3। আচ্ছা, এরপর আসেন একদম সংশোধনের মধ্যে যেটা আছে 46-এর ক। 46-এর কতে বলছে গ্রেপ্তারের সময় যে সমস্ত নিয়ম মানতে হবে, অর্থাৎ যখন একজন আসামিকে আপনি গ্রেপ্তার করবেন সেই সময় যে সমস্ত নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে। 46-এর কয়ের 1, যাকে গ্রেপ্তার করতে হবে তার পরিচয় জানাতে হবে। গ্রেপ্তারকারীকে নিজের নাম স্পষ্টভাবে জানাতে হবে এবং আশেপাশের লোকজন যারা আছে উপস্থিত তাদেরকে ওই গ্রেপ্তারকারীর পরিচয় জানাতে হবে। 46-এর কয়ের 1 অর্থাৎ যিনি অফিসার যখন গ্রেপ্তার করতে যাবেন নিজের নাম পরিচয় আসামিকে এবং আশেপাশের লোকজনকে স্পষ্টভাবে জানাতে হবে। 46-এর কয়ের 2, গ্রেপ্তার করার সময় একটা লিখিত কাগজ তৈরি করতে হবে যাকে বলা হয় মেমোরেন্ডাম। সহজ ভাষায় একটা মেমোরেন্ডাম তৈরি করতে হবে, অর্থাৎ গ্রেপ্তারের সময় একটা মেমোরেন্ডাম তৈরি করতে হবে, একটা লিখিত কাগজ তৈরি করতে হবে। এই মেমোরেন্ডামটা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির জন্য একটা সুরক্ষা কবচ বলতে পারি আমরা। এই মেমোরেন্ডামে অন্তত একজন সাক্ষীর স্বাক্ষর নিতে হবে, যিনি গ্রেপ্তারকারী ব্যক্তির পরিবারের সদস্য অথবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। এমন ব্যক্তির স্বাক্ষর নিতে হবে এই মেমোরেন্ডামের মধ্যে। হ্যাঁ, যদি এমন করা সম্ভব না হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে এটার কারণ লিখতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ইচ্ছা করলে তাতে সই বা আঙ্গুলের ছাপ নেবেন, তবে তিনি ইচ্ছা করলে অস্বীকৃতি জানাতে পারেন। মানে এখানে বলছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তারও একটা স্বাক্ষর নেবে মেমোরেন্ডামের মধ্যে, এবং তবে সে যদি ইচ্ছা করে না আমি দেব না, সে পারে, ইচ্ছা নাও করতে পারে। তবে কোন ক্ষেত্রে যদি আপনি মেমোরেন্ডাম তৈরি করিয়া ওই যে সাক্ষীর স্বাক্ষর না নিতে পারেন, কি জন্য সাক্ষীর স্বাক্ষর নিতে পারেন নাই, এই ক্ষেত্রে এটার কারণ লিখতে হবে। যেমন অনেক সময় দেখা যায় যে একজন আসামিকে আপনি ধরতে গেছেন, এখন আসামিকে ধরে ফেললেন, এখন এমন আশঙ্কা হচ্ছে যে আসামিকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। এরকম ঘটনা ঘটে না, বাংলাদেশে অ্যাভেলেবেল করতেছে। আসামিকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা আছে বা আহ আশেপাশের লোকজন আসামিকে ছিনিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে আপনি তাকে গ্রেপ্তার করে দ্রুত স্থান ত্যাগ করতে হবে। এখন যদি আপনি মেমোরেন্ডামের মধ্যে স্বাক্ষর নিতে যান গণ্যমান্য ব্যক্তি উপস্থিত কিংবা আত্মীয় স্বজনের, এই ক্ষেত্রে আসামি ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। তবে এরকম ঘটনা যদি ঘটে, আপনি কি জন্য স্বাক্ষর নেন না, তো যুক্তি কারণ লিখতে হবে যে এই জন্য আমি স্বাক্ষর নেই নেই মেমোরেন্ডামে আসামি পক্ষের। আশা করি বিষয়টা বুঝছেন। খুব সহজ জিনিস, তেমন কঠিন কিছু না। এটা আসলে নতুন অধ্যাদেশটা পুরোটাই আপনার মানে এই মেমোরেন্ডাম মানে 46-এর ক থেকে নিয়ে পর্যন্ত সবটুকুই আসামির সুরক্ষার জন্য মানে একটা কাজ আমার কাছে মনে হয়েছে।
আচ্ছা, তাহলে 46-এর কয়ের আপনার 2 গেল, 46-এর কয়ের 3, পরিবার বা বন্ধুকে খবর দিতে হবে যিনি বাসার বাইরে থাকে, যদি বাসার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়, তবে গ্রেপ্তারের 12 ঘন্টার মধ্যে পরিবারের সদস্য, আত্মীয় বা মনোনীত বন্ধু বান্ধবকে কোন স্থান বা কোথায় রাখা হবে তা জানাতে হবে। মানে এখানে বিষয়টা হচ্ছে আপনার পরিবার বা তার বন্ধু যদি থাকে, তার বন্ধুকে আপনাকে খবর দিতে হবে যদি আপনি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন, এবং 12 ঘন্টার মধ্যে পরিবারের সদস্য এবং আত্মীয় এবং মনোনীত বন্ধুকে জানাতে হবে কোন স্থানে তাকে রাখা হবে। বুঝতে পারছি? এখন তাকে থানায় রাখা হবে না সাথে সাথে কোর্টে চালানো দেওয়া হবে, এটা তার আত্মীয় স্বজনদের মধ্যে জানাতে হবে 12 ঘন্টার মধ্যে। 46-এর কয়ের 4 বলছে আঘাত থাকলে চিকিৎসা দিতে হবে ও ডাক্তারি সনদ সংগ্রহ করতে হবে। 46-এর কয়ের 4। 46-এর কয়ের 5 বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি ইচ্ছা করলে নিজের পছন্দ মতো আইনজীবী এবং আত্মীয়দের সাথে দেখা করতে পারবেন, সম্ভব হলে 12 ঘন্টার মধ্যে দেখা করার সুযোগ করে দিতে হবে। ঠিক আছে, আত্মীয় স্বজনদের মধ্যে দেখা করার সুযোগ করে দিতে হবে। এই হচ্ছে 46-এর কয়ের ব্যাখ্যা। বুঝতে পারছি? এখন কয়ের ব্যাখ্যা হয়তো এতটা আপনার 5টা পয়েন্ট হয়তো মনে রাখা সম্ভব হবে না, তাইলে আপনি একটা পয়েন্ট অন্তত মনে রাখতে হবে। 46-এর কয়াতে কি বলছে? গ্রেপ্তারের সময় যে সমস্ত নিয়ম মানতে হবে, তার মানে যে আমি যে বললাম এই নিয়মগুলো আপনার কিন্তু মোটামুটি মাথার ভিতরে গিতে গেছে, যে এই গ্রেপ্তারের সময় আত্মীয় স্বজনে জানাতে হবে, 12 ঘন্টার মধ্যে মেমোরেন্ডাম তৈরি করতে হবে, তার চিকিৎসা করতে হবে, বাসায় আপনার তার বন্ধু বান্ধবকে মানে খবর দিতে হবে, তার নিকট থেকে স্বাক্ষর নিতে হবে, তবে সে স্বাক্ষর সে দিতে অস্বীকার করতে পারবেন। এর তো একটা থিম কিন্তু আপনার মাথার ভিতরে বসে গেছে। এখন যদি আপনি ইচ্ছা করেন এখান থেকে কিন্তু মোটামুটি কিছু পয়েন্ট গুলি লিখতে পারবেন, তবে আপনার মূল থিমটা কিন্তু, মূল পয়েন্টটা কি, গ্রেপ্তারের সময় যে সমস্ত নিয়ম মানতে হবে এইটা আপনার মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু অন্য কথাগুলি আপনি লিখতে পারবেন বানায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 46-এর কয়েকই গ্রেপ্তারের সময় যে সমস্ত নিয়ম মেনে চলতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন 46-এর খতে আমরা যাব। আচ্ছা, 46-এর খতে বলছে গ্রেপ্তারের পর, আপনি যখন গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারের পর তথ্য লিপিবদ্ধ করতে হবে। আপনি যে গ্রেপ্তার করলেন, আপনি পুলিশ অফিসার গ্রেপ্তার করলেন, গ্রেপ্তারের পর তথ্য লিপিবদ্ধ করতে হবে। পরিবারের কাছে কিভাবে তথ্য প্রেরণ করবেন সেটার নিয়ম হচ্ছে 46-এর খতে। আচ্ছা, এখানে কিভাবে তথ্য লিপিবদ্ধ করবেন? গ্রেপ্তারের রেকর্ড অফিসিয়াল রেজিস্টারের মধ্যে রাখতে হবে। আপনি যে গ্রেপ্তার করলেন এটা আগেও রাখতো। হ্যাঁ, গ্রেপ্তার করার সাথে সাথে তো গ্রেপ্তার, ওই যে আসামি হাজতে রেজিস্টার আছে, দেখছেন কিনা আমি জানি না, একটা হাজতে রেজিস্টার আছে, ওই রেজিস্টারের মধ্যে সাথে সাথে কিন্তু এন্ট্রি করে ফেলা, যত গ্রেপ্তার কার্যকরী হোক না কেন, সমস্ত গ্রেপ্তার কার্যকরী করার পরে সাথে সাথে যখন থানায় নিয়ে আসে হাজতে রেজিস্টারের মধ্যে সাথে সাথে ওই আসামির নাম, তার বাড়ির ঠিকানা, কোন কারণে গ্রেপ্তার করলেন, তারপর হচ্ছে গ্রেপ্তারকারী অফিসারের পদবি, নাম, এগুলি কিন্তু হাজতে রেজিস্টারের মধ্যে এন্ট্রি হয়। এটা আগেও ছিল, তবে এখানে আরো স্পষ্ট করে দিছে। এখানে স্পষ্ট করে দিছে 46-এর কেউ গ্রেপ্তারের তথ্যটা লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে, 1 নম্বরে বলছে 46-এর ক্ষয়ে বলছে অফিসিয়াল রেজিস্টারে এই তথ্য লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, কেন গ্রেপ্তার করা হলো তার কারণও লিখতে হবে। কে অভিযোগ দিয়েছে, কে তথ্য দিয়েছে, তার নাম ও তথ্য লিখতে হবে। অর্থাৎ কে অভিযোগ দিয়েছে, তথ্য দিয়েছে, কে অভিযোগ দিয়েছে, কে তথ্য দিয়েছে, সেই অভিযোগটা আপনার তারও পরিচয় দিতে হবে। যার কাছে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে, যার কাছে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে তার নাম ও তথ্য দিতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির হেফাজতে যে পুলিশ কর্মকর্তা আছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির হেফাজতে যে পুলিশ কর্মকর্তা আছে তার নাম এবং তথ্য লিখতে হবে। তার মানে কি, গ্রেপ্তার করা আপনি থানায় নিয়ে আসছেন, যিনি গ্রেপ্তার করছেন তার নাম থাকবে,
এবং গ্রেপ্তার করার পর থানার মধ্যে কোন অফিসারের হেফাজতে আছে, মনে করেন ডিউটি অফিসারের হেফাজতে থাকে সাধারণত, তো ডিউটি অফিসারের নাম লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে বিষয়টা জেনারেল ডায়েরিতে এন্ট্রি করতে হবে, 2 নম্বর অপশনে জেনারেল ডায়েরিতে। আচ্ছা, যেই থানায় গ্রেপ্তার করা হয়েছে সেই থানার জেনারেল ডায়েরি সঙ্গে সঙ্গে নথিভুক্ত করতে হবে, ওই সঙ্গে সঙ্গে আনার সাথে সাথে নথিভুক্ত করতে হবে। যদি গ্রেপ্তারকারী ওই থানার না হন, অন্য থানার হয়, তবে গ্রেপ্তারের পরই গ্রেপ্তারের মেমোরেন্ডামের কপি, ওই যে মেমোরেন্ডাম যে কপি তৈরি করছেন সেই কপি থানার অফিসার ইনচার্জকে দিতে হবে, যাতে তিনি ডায়েরিতে এন্ট্রি করতে পারেন। মানে সাথে সাথেই এই যে আপনি গ্রেপ্তারের বিষয়টা ওই অফিসার ইনচার্জকে পাঠাই দিতে হবে, যাতে তিনি জেনারেল এন্ট্রি করতে পারেন। পরিবার 3 নম্বরে বলছে পরিবার পরিচিতদের গ্রেপ্তারের তথ্য দিতে হবে, এটা আগের দ্বারাও আমরা পড়ে আসছি। অর্থাৎ এখানে অনেকগুলি কথা বললাম আমি, হ্যাঁ। 46-এর খতে, এখন 46-এর খতে যে কথাগুলি বললাম, এখন আপনার সবগুলি হয়তো একসাথে মনে থাকবে না, তাহলে কোনটা মনে রাখতে পারবেন? 46-এর ক, গ্রেপ্তারের সময় যে সমস্ত নিয়ম মানতে হবে 46-এর ক, আর 46-এর খ, গ্রেপ্তারের তথ্য লিপিবদ্ধ করতে হবে। তাহলে 46-এর ক থেকে গ্রেপ্তারের সময় যে নিয়ম মানতে হবে, খতে হচ্ছে তথ্য লিপিবদ্ধ করতে হবে। এই দুইটা মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে, কঠিন কিছু না। তাহলে গ্রেপ্তারের সময় নতুন অধ্যাদেশে 46-এর কতে কি বলছে বলেন দেখি? গ্রেপ্তারের সময় 46-এর কতে কি বলেন দেখি? কতে কি বলছে? যেসব নিয়ম পালন করতে হবে। যেসব নিয়ম Very good. মানতে হবে। সেটা মানতে হবে, এটুকু মনে থাকবে। অনেক কথা বলছি, সবগুলি হয়তো মনে থাকবে না, এটা থাকলেই হয়েছে। 46-এর খতে কি বলছে? তথ্য গ্রেপ্তারের পর তথ্য লিপিবদ্ধ করতে হবে। ভেরি গুড। তাহলে এই দুইটা 46-এর ক শেষ, খ শেষ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন 46-এর গতে। আচ্ছা, 46-এর ক গেল, খ গেল, এবার আসেন 46-এর গ। গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ এবং প্রদর্শন করতে হবে। আগে যেগুলি পড়ছে এখানে আরেকটু স্পেসিফিকলি করছে, গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ করতে হবে এবং প্রদর্শন করতে হবে। আগে তো বলছে গ্রেপ্তারের তথ্যটা আপনি লিপিবদ্ধ করলেন, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং আলাদাভাবে নথিভুক্ত করতে হবে। আর 46-এর গয়েতে বলছে গ্রেপ্তারের তথ্যের সংরক্ষণ এবং প্রদর্শন করতে হবে। আচ্ছা, কমপক্ষে এএসআই পদমর্যাদার ব্যক্তিকে গ্রেপ্তারের দায়িত্ব দিবেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম, ঠিকানা ও কোনো অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তা নথিভুক্ত রাখা। মানে গ্রেপ্তারের যে তথ্যটা লিপিবদ্ধ করবে, সে লিপিবদ্ধকারী অফিসার কে হবেন? কমপক্ষে এএসআই। এখানে কিন্তু এমসিকিউ থাকতে পারে যে গ্রেপ্তারের তথ্য লিপিবদ্ধকারী অফিসার সর্বনিম্ন কোন র্যাঙ্কের হবে? ইন্সপেক্টর, এএসআই, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, অথবা ক খ গ, এভাবে আসতে পারে। তাই কমপক্ষে এএসআই কে দায়িত্ব দিবেন গ্রেপ্তারের তথ্য লিপিবদ্ধ করার জন্য, নথিভুক্ত করার জন্য। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় এখানে বলছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে সম্ভব হলে ডিজিটাল ব্যানারে এই তথ্যটা প্রদর্শন করতে হবে। মানে এটা বলছে যাকে গ্রেপ্তার করছেন, মনে করেন কোন থানায় একজন আসামি গ্রেপ্তার করে নিয়ে আসছেন, এখন যদি থানায় কোনো মনিটর থাকে যেখানে পাবলিক দেখতে পারে, কিংবা স্ক্রিনে যদি কোনো স্ক্রিন থাকে, সেখানে তথ্যটা দিতে হবে যে অমুক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, থানায় আছে। এটা বলছি যদি সম্ভব হয়, তাহলে ডিজিটাল ব্যানারে প্রদর্শন করতে হবে গ্রেপ্তারের তথ্য। মনে রাখেন আর কি, এটা মানে করতে হবে এরকম না, বলছে যদি সম্ভব হয়। 46-এর গ। এবার 46-এর ঘ, গুড়ার গ, যেটা বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং সুরক্ষা। এটা 46-এর গ। যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হেফাজতে রাখবেন তার দায়িত্ব হবে ওই ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষা এবং যুক্তিসঙ্গত যত্ন নেওয়া। তার মানে যিনি গ্রেপ্তার করবেন তার দায়িত্ব হচ্ছে ওই আসামির স্বাস্থ্য সুরক্ষা, তার যত্ন নেওয়া, খাবার টাবার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নেওয়া হচ্ছে তার দায়িত্ব। এটা হচ্ছে 46-এর ক, খ, গ পর্যন্ত আমরা পড়াইলাম। আচ্ছা, একটু বলেন দেখি 46-এর ক তে আমরা কি পড়ছি?
গ্রেপ্তারের সময় যেসব যে নিয়ম নিয়ম মানতে মানতে হবে। হবে। মানতে হবে। 46-এর খতে আমরা কি বললাম? গ্রেপ্তারের পরে তথ্য গ্রেপ্তার লিপিবদ্ধ করতে হবে। তথ্য আর লিপিবদ্ধ করতে গতে হবে স্যার স্যার। গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করতে বা প্রদর্শন সংরক্ষণ করতে করতে হবে। হবে। হ্যাঁ, গতে 46-এর গতে কি বললাম? আর যিনি গ্রেপ্তারকৃত ব্যক্তি তার যে অফিসারই থাকে তার সুরক্ষা বা যত্ন নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 46-এর ক। আমি আবার বলে দেই, 46-এর ক গ্রেপ্তারের সময় যে সমস্ত নিয়ম মানতে হবে, এটা 46-এর ক। 46-এর খ হচ্ছে গ্রেপ্তারের পর তথ্য লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে, এবং পরিবারের কাছে তথ্য দিতে হবে। 46-এর গতে হচ্ছে গ্রেপ্তারের তথ্য সংরক্ষণ করতে হবে। 46-এর গতে হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। আচ্ছা, এবার আসেন 46-এর উম। গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা। উপরে ছিল স্বাস্থ্য ও সুরক্ষা, আর নিচে হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা। এটা 46-এর উম। গ এবং উম কাছাকাছি বিষয়, এখানে একটু বিস্তারিত বলছে উমতে। গ্রেপ্তারের পর অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে সরকারি হাসপাতালে চিকিৎসক দ্বারা পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা দিতে হবে। 46-এর উম এর ক। 46-এর উম এর কতে বলছে এটা আর কি। মহিলা হলে মহিলা ডাক্তার দ্বারা বা মহিলা স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। 46-এর উম এর দো, চিকিৎসা সার্টিফিকেট পুলিশ কর্মকর্তা বা গ্রেপ্তারকৃত ব্যক্তি বা তার মনোনীত ব্যক্তিকে দিবেন। মানে চিকিৎসা সার্টিফিকেট নিতে হবে। পুলিশ কর্মকর্তা, গ্রেপ্তারকৃত ব্যক্তি যে আহত বা আহত ওই হতে গেলে চিকিৎসা সার্টিফিকেট নিতে হবে। আচ্ছা, 46-এর উমতে বলছে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশ দিতে পারেন। এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাজ। আচ্ছা, গুরুতর অসুস্থ হলে সরকার সরাসরি হাজির করা সম্ভব না হলে ভিডিও লিংকের মাধ্যমে হাজির করানো যেতে পারে ম্যাজিস্ট্রেট অনুমতি ক্রমে। এখানে একটা অপশন রাখছে, যদি আসামি গুরুতর অসুস্থ হয় সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে দেখানো যাবে আদালতে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে 46-এর ক, খ, গ, ঘ, উম, এই যে ক, খ, গ, ঘ, উম, এই 5টা অপশন, মূল শিরোনাম 5টা লাইন মুখস্থ রাখবেন। হয়তো বিস্তারিত মনে থাকবে না, কিন্তু 5টা লাইন তো মনে রাখতে পারবেন। 5টা লাইন কিন্তু মনে রাখা সহজ। 46-এর কতে আমি আবার বলি, গ্রেপ্তারের সময় যে সমস্ত নিয়ম মানতে হবে। 46-এর ক, গ্রেপ্তারকৃত ব্যক্তির তথ্য লিপিবদ্ধ করা এবং পরিবারের কাছে তথ্য দিতে হবে। 46-এর গতে হচ্ছে তথ্য সংরক্ষণ করতে হবে। 46-এর ঘোড়ার গ, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং সুরক্ষা দিতে হবে। আর 46-এর উমতে হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা। এই হচ্ছে 46-এর ক, খ, গ, ঘ, উম। আমি পিডিএফটা দিয়ে দেবো, হ্যাঁ, সহজ ভাষায় লেখা আছে, পিডিএফটা দিয়ে দিব। সবাই সুন্দরভাবে একটু পড়বেন, মূল শিরোনামটা আগে মুখস্থ রাখবেন। এবার আছেন 47-এ আমরা যাব। আচ্ছা, মোটামুটি একটা ধারণা হয়েছে তো না, যে 46-এর ক, খ, গ, ঘ, উম পর্যন্ত মোটামুটি আশা করি একটা ধারণা হয়েছে। তারপরেও আমি পিডিএফটা দিব, সবাই সুন্দরভাবে দেখবেন এবং চেষ্টা করবেন মুখস্থ করে এবং সাথে সাথে লিখবেন। ঠিক আছে, মুখস্থ করার সাথে সাথে একটু লিখবেন অন্তত বাসায়। তো এখানে তো 1 ঘন্টা আমরা পড়াই, সাধারণত 1 ঘন্টার একটু বেশি হয়। যাই হোক, 1 ঘন্টায় ধরে নেই। তো 1 ঘন্টার সাথে আপনি এখন আপাতত, ঠিক আছে, এই 1 ঘন্টার সাথে আরেক ঘন্টা বাসায় স্টাডি করবেন। এই হচ্ছে 2 ঘন্টার সময় আপনি সকালে করেন কিংবা বিকালে করেন কিংবা যে কোনো সময় করেন, এখন পড়তেছেন অথবা এখন পড়ার পরেও করতে পারবেন। মোট কথা হচ্ছে আরেক ঘন্টার সময় আপনি আইনের পিছে দিবেন আপাতত। এই সময়টা একটু বাড়াবো, কিন্তু আপাতত 1 ঘন্টা করে সময় দেন। 47, আবার আমরা 46-এর 1, 2, 3, 46-এর ক, খ, গ, ঘ, উম, তারপর আছে 47। 47 আগে যা ছিল তাই, অনুমতি নিতে হবে গ্রেপ্তার। 48 হচ্ছে দরজা জানালা ভেঙে। 49 ভেঙে বাহির হইতে পারবে, এটা আগে যা ছিল তাই, আটকা পড়লে ভেঙে বাহির হইতে পারবে, এই জন্য এটা নিয়ে আলোচনা করতেছি না। 50 অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, 51-তে হচ্ছে আটক ব্যক্তির দেহ তল্লাশি। আচ্ছা,
আটক ব্যক্তির গ্রেপ্তারের পর পুলিশ অফিসার আটক ব্যক্তির দেহ তল্লাশি করে যা কিছু পাবে তা হেফাজতে নেবেন। আচ্ছা, তবে এইখানে একটু কথা আছে যে যে সমস্ত বস্তু অপরাধের সঙ্গে সম্পর্ক না থাকে তবু এইগুলির একটি তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে, মানে এখানে বলছে যে আটককৃত মানে যে সমস্ত বস্তু অপরাধের সঙ্গে জড়িত তার একটা জব্দ তালিকা তৈরি করতে হবে। এটা হচ্ছে 51-তে বলছে। আর যে সমস্ত বস্তু অপরাধের সাথে সম্পর্ক নাই তার এইগুলির একটা তালিকা তৈরি করতে হবে। আচ্ছা, সম্ভব হলে তালিকায় একজন সাক্ষীর স্বাক্ষর নিতে হবে, অন্তত একজন সাক্ষীর স্বাক্ষর নিতে হবে। তালিকার একটি কপি গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য ও নিকট আত্মীয়কে দিতে হবে। এই হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। মোট কথা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির আটক করে তার এই সমস্ত যে সমস্ত মালামাল পাওয়া যাবে তার একটা জব্দ তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে, আর যে সমস্ত মালামাল অপরাধের সাথে যুক্ত না তারও একটা জব্দ তালিকা তৈরি করতে হবে। এবার আসেন 52, মহিলাদের দেহ তল্লাশি। এটা তো আগের কমন কথা, মহিলা হলে মহিলাদের পুলিশ, মহিলা পুলিশ বা অন্য কোনো নারী পুলিশ বা অন্য কোনো নারী দ্বারা দেহ তল্লাশি করতে হবে। 53 আগে যা ছিল তাই। আপত্তিকর কোনো কিছু যদি পাওয়া যায়, কোনো অস্ত্র শস্ত্র বা কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়, তাহলে ওই যে আদালতে আসামিকে হাজির করা হবে ওই আদালতে ওই জিনিসপত্র সহ তাকে হাজির করতে হবে। এটা আগে যা ছিল তাই। বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আচ্ছা শোনেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তারটা আজকে দিব না, কারণ এই যে 46-এর অনেকগুলি পয়েন্ট দিছি তো, এটা দেখা যাচ্ছে যে 46-এর পয়েন্টের সাথে অনেকগুলি পয়েন্ট আছে এখানে। 54-তে আগে ছিল 9টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। শোনেন, আগে ছিল 9টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যেত ফৌজদারি কার্যবিধি আইনের 54 দ্বারা, এখন হচ্ছে 9টার পরিবর্তে 11টা ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তাই ঠিক এটা আছে? আজকে দিয়ে না, স্যার এটা থাক আজকে। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি, মানে দিতে চাচ্ছি না আর কি। দিলে আমি দিলে তো হয়তো দেওয়া যাবে, কিন্তু যে আপনার জন্য একটু মানে আমাদের জন্য একটু সবার জন্য একটু টাফ হয়ে যাবে আর কি। স্যার